বন্ধুরা একবার ভাবো, এমন একটা মনস্টার যেটা হেলিকপ্টার হাওয়াতেই ধ্বংস করে ফেলে। আজ আমরা এমন একটা দৈত্যাকার সাপের ব্যাপারে জানবো যেটাকে গুলি, বম, আগুন কোনোটাই কোনো কিছুই করতে পারে না। কাহিনীর শুরু হয় নির্জন একটা দ্বীপে। ওপর থেকে এই জায়গাটা দেখতে তো ভীষণ সুন্দর লাগতো, কিন্তু ঘন এই বনে একটা রহস্য লুকিয়েছিল, যেখানে অনেকগুলো বড় বড় মিলিটারি ট্রাক এবং হেলিকপ্টার ওই বনের মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছিল। যেই কনভয় লিন নামের একজন লোক তার দুজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে এই বনের ভিতরে থাকা একটা হাইটেক ল্যাবরেটরির দিকে যাচ্ছিল। ওখানেই ওই ট্রাকগুলো যখন বনের ভিতরে ঢুকছিল, তখনই একটা সাপ রাস্তায় এসে ওই গাড়ির চাকায় চাপা পড়ে যায়, যেটা দেখে তো কোনো সাধারণ দুর্ঘটনা মনে হচ্ছিল। কিন্তু যেই ওই ট্রাকগুলো কিছুটা দূর এগিয়ে যায়, ঠিক তখনই চাপা পড়ে থাকা ওই সাপটা নড়াচড়া করে ওঠে আর আবার জীবিত হয়ে যায়, যেটা দেখেই বোঝা যায় যে নিশ্চয়ই এই দ্বীপে অদ্ভুত কিছু হচ্ছে, যেটা প্রাকৃতিক তো একদমই ছিল না। এরপর তারা সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে যায়, যেটা বিশাল বড় একটা রিসার্চ সেন্টার ছিল, যেখানে সায়েন্টিস্টরা অনেক বড় একটা সাপের গায়ে জেনেটিক এক্সপেরিমেন্ট করছিল। ল্যাবের ভিতরে গম্ভীরতা স্পষ্ট অনুভব করা যাচ্ছে। ওখানেই অ্যাসিস্ট্যান্ট জানায় যে তাদের করা এক্সপেরিমেন্ট আবার ফেল হয়েছে। সে সবাইকে সতর্কও করে দেয় যে আমাদেরকে এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়া উচিত, কেননা এই বেআইনি রিসার্চ যদি এভাবেই চলতে থাকে তাহলে বাইরের দুনিয়ার সবাই সন্দেহ করে ফেলবে আর তাদের এই সম্পূর্ণ প্রজেক্টটাই বন্ধ হয়ে যাবে। তাদের হাতে সময় খুব কম ছিল, কিন্তু ওখানেই হেড সায়েন্টিস্ট বলে ওঠে যে যাই হয়ে যাক না কেন আমি এই প্রজেক্টটা অবশ্যই সম্পূর্ণ করব। সে জেদে এতটাই পাগল হয়ে গেছিল যে সে কোনো বিপদের পরোয়াই করছিল না। সে বলে যে এখন থেমে যাওয়ার মানে হবে কোটি কোটি টাকার লোকসান, তাই সে কোনো মতেই এই রিসার্চ বন্ধ করবে না। ল্যাবের বাইরের দৃশ্যও কোনো ভয়ানক স্বপ্নের চেয়ে কম ছিল না। ওখানেই কয়েকজন সায়েন্টিস্ট মিলে কয়েকটা কন্টেনারের ভিতরে থাকা লক্ষ লক্ষ জেনেটিক মডিফাইড সাপ একটা গভীর গর্তে ঢেলে দিচ্ছে, যেই দৃশ্য দেখেই গা শিউরে ওঠে। ল্যাবের ভিতরে লিন একটা বিশাল বড় গ্লাস চেম্বারের সামনে দাঁড়িয়েছিল, যেই চেম্বারের ভিতরে তাদের করা সবচেয়ে বড় এক্সপেরিমেন্ট ছিল একটা দৈত্যাকার মনস্টার সাপ, যেটাকে ডক্টর কিউই বানিয়েছিল। আর এর ডিএনএ দিয়েই ওই সবগুলো সাপকে তৈরি করা হয়েছে, যেগুলোকে তারা এর মতোই শক্তিশালী বানাতে চায়। কিন্তু লিন বুঝে যায় যে এখন এসব তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, তাই সে বড় একটা সিদ্ধান্ত নেয় আর তার টিমমেটদের এখানকার সব ডেটা ডিলিট করে দিতে বলে, এমনকি বাইরে গর্তে ঢেলে দেওয়া ওই সবগুলো সাপকে আগুনে জ্বালিয়ে দিতে বলে, আর শেষে যাতে এই ল্যাবটাও ধ্বংস করে ফেলা হয়। ডক্টর কিউ কাকুতি মিনতি করতে শুরু করে যে তাকে আর একটা বার সুযোগ দিয়ে দেখা হোক, কিন্তু লিন তার কোনো কথাই শোনে না। আর সে এমন একটা সুইচ টেপে যেটা দিয়ে এই ল্যাবে থাকা সবচেয়ে বিষাক্ত কেমিক্যাল ওই ভয়ানক সাপটার গায়ে দিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিবারের মতো এবারও বিষাক্ত ওই কেমিক্যাল ইনজেক্ট করার পরে ওই ভয়ানক সাপের কিছুই হয় না, বরং সে তো উল্টো আরো বেশি রেগে ওঠে আর ভয়ানক গর্জন করতে শুরু করে। যেই গর্জনের আওয়াজ এতটাই তীব্র ছিল যে এই ল্যাবরেটরির বাইরে থাকা সবগুলো সাপের কানেও ওই আওয়াজ পৌঁছে যায়। আর এখন ওই সবগুলো সাপ তাদের লিডারের আওয়াজে রিয়্যাক্ট করতে শুরু করেছিল, এই জন্য তৎক্ষণাৎ ওখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আর দৈত্যাকার ওই সাপটা তার মাথা দিয়ে বাড়ি মেরে কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করে। এটা দেখে লিন ঘাবড়ে গিয়ে এমার্জেন্সি অক্সিলেটর চালু করে দেয়, যাতে ভয়ানক ওই সাপটাকে কাচের ভিতরেই জ্বালিয়ে শেষ করে ফেলা হয়। কাচের চেম্বারটা সম্পূর্ণ আগুনে দাউ দাউ করছিল, কিন্তু ভয়ঙ্কর ওই সাপটা এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে তীব্র এই আগুনও তার কিছুই করতে পারে না। ল্যাবরেটরির বাইরে ওই সবগুলো ছোট ছোট সাপ গর্ত থেকে বাইরে বেরিয়ে সমস্ত সেনা এবং সায়েন্টিস্টদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ওখানে যুদ্ধ শুরু হয়ে যায়। ল্যাবের ভিতরে এতক্ষণে ভয়ানক ওই সাপটা কাচের চেম্বার থেকে বাইরে বেরিয়ে পড়েছিল। সায়েন্টিস্ট লিন তার সঙ্গীদের নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। পিছন থেকে সেনারা ওই ভয়ানক সাপের গায়ে গুলি চালাচ্ছিল, কিন্তু গুলি লাগার পরেও ওই সাপের কিছুই হয় না। এতক্ষণে ওই সাপ তার গায়ে বেঁধে রাখা সবগুলো শিকলও ছিঁড়ে ফেলেছিল, আর সে এক ঝটকাতেই তার সামনে আসা সব সেনাদের খেয়ে ফেলছিল। এদিকে লিন হেলিকপ্টারে উঠে পড়ে আর সে তার অ্যাসিস্ট্যান্টদের বলে এখানকার সব সমস্যার সমাধান করে ফিরে আসবে। তারপর সে হেলিকপ্টারে বসে আকাশপথে এই বন থেকে বেরোনোর চেষ্টা করছিল, যেখানে নিচে ওই অ্যাসিস্ট্যান্ট তার সেনাদের নিয়ে ওই সাপের পিছু নিচ্ছিল, কিন্তু ওখানে ওই সাপের বাহিনী তাদের সামনে এসে রাস্তা আটকে দেয়। অন্যদিকে ওই দুটো হেলিকপ্টার যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই অচানক বন থেকে ওই ভয়ানক সাপ লাফিয়ে বাইরে বেরিয়ে এসে একটা হেলিকপ্টার
হেলিকপ্টারকে ধ্বংস করে ফেলে। যেই দৃশ্য দেখে ওখানকার অ্যাসিস্ট্যান্টরা তো অবাক হয়ে যায়। তারা বুঝে যায় যে তারা সেনাদের সাহায্য নিয়ে ওই ভয়ানক সাপের কিছুই করতে পারবে না। আর এতক্ষণে তো অনেকগুলো ছোট ছোট সাপ তাদের এখানকার সবগুলো সেনার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এসব দেখে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, আর তারা একটা ট্রাকে বসে ওখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তবুও ওই মনস্টার সাপ তাদের পিছু নিয়েই যাচ্ছিল, যেখানে ওই ট্রাকে থাকা সেনারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পাহাড়ের ওপর থেকে নিচে পড়েই শেষ হয়ে যায়। এদিকে বনের ভিতরে ওই দুজন অ্যাসিস্ট্যান্ট লড়াই করে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, যেখানে এখন ওই মনস্টার সাপ এদের পিছনেই চলে এসেছিল আর ওটা তাদের ওপর আক্রমণ করে দেয়, যেই জন্য ওখানে থাকা একটি মেয়ের গায়ে গভীর আঘাত লাগে। কিন্তু তার সঙ্গী এমনটা দেখে তাকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি লাগিয়ে দেয় আর একটা ছুরি হাতে নিয়ে লাফিয়ে গিয়ে ওই ভয়ানক সাপের গায়ে আঘাত করে। ব্যথার চোটে দৈত্যাকার সাপ ওই মেয়েটিকে ছেড়ে দেয়, কিন্তু এতক্ষণে ওই মেয়েটি খুব বেশি আহত হয়ে গেছিল আর ওখানেই সে তার সঙ্গীর সামনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু এটা দেখে তো ওই মেয়েটি কান্না করারও সময় পায় না। তখনই ওই ভয়ানক সাপ আবার ফিরে আসে আর এই মেয়েটিকে পেঁচিয়ে ধরে। অন্যদিকে দুজন সেনা যখন নিজেদের প্রাণ বাঁচাবার জন্য সমুদ্রের দিকে দৌড়য় আর কোনো রকমে একটা বোট নিয়ে সমুদ্রে নেমেও পড়ে, কিন্তু এখানেও ওই দৈত্যাকার সাপটা জলের নিচ দিয়ে তাদের পিছু নিচ্ছিল। আর অচানক ওই সাপ জলের নিচ থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে এসে বোট সহকারে ওই দুজন সেনাকে আস্ত গিলে ফেলে। কিছুক্ষণের মধ্যেই ওই দৈত্যাকার ও ভয়ানক সাপগুলো এখানকার সব কিছু শেষ করে ফেলে। এরপর আমরা কয়েক বছর পরের দৃশ্য দেখি, যেখানে এখন আমরা একটা আলিশান বোটে আছি। এখানে জোরদার পার্টি চলছিল, সবকিছু স্বাভাবিকই ছিল আর সবাই নাচানাচি করছিল, জোর কদমে গান বাজছে আর সবাই হাসি মজা করছে। এখানকার প্যাসেঞ্জারদের মধ্যেই আমরা আমাদের হিরো ইয়াংকে দেখি। দেখতে সে যথেষ্ট স্মার্ট আর ফিট ছিল, বেশ বুদ্ধিমানও মনে হয়। আর তখনই সে লক্ষ্য করে যে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাদের ছবি তুলছে, যার পর সে গিয়ে তাকে ধরে ফেলে আর তার কাছে জিজ্ঞেস করে যে তুমি আমাদের ছবি তুলছো কেন। মেয়েটি জবাব দেয় যে আমি একটা ম্যাগাজিনে কাজ করছি আর তার জন্যই তোমাদের ছবি তুলছিলাম। তবুও ইয়াংয়ের তার উপর সন্দেহ হয় আর সে ওই ক্যামেরার সব ছবি ডিলিট করে দেয়। ঠিক তখনই ওই মেয়েটি বলে ওঠে যে আমি জানি তুমি কাকে খুঁজছো। তার মুখে এই কথাটা শুনে তো ইয়াং অবাক হয়ে যায় আর সে যে এই ব্যাপারে তার কাছে আর কিছু জিজ্ঞেস করবে, ঠিক তখনই অদ্ভুত এক ঝাঁকুনিতে সম্পূর্ণ বোট কেঁপে ওঠে। আর তখনই দেখা যায় যে জলের নিচ থেকে হাজার হাজার সাপ ওই জাহাজের দেয়াল বেয়ে ওপরে উঠে আসছে। আর দেখতে দেখতেই ওই জাহাজের সম্পূর্ণ ডেকে সাপের ছড়াছড়ি হয়ে যায়। এই পার্টির পরিবেশ নিমেষের মধ্যেই চিৎকার হাহাকারে পরিণত হয়। বোটের ভিতরে ইয়ং এই বিপদের আশ্বাস পেয়ে যায় আর সাথে সাথেই লির হাত ধরে টেনে তাকে নিয়ে পালাতে শুরু করে। দৌড়তে দৌড়তেই সে একজন ক্রু মেম্বারের কাছে জিজ্ঞেস করে যে কি হচ্ছে এখানে, কিন্তু সে যে তার এই প্রশ্নের জবাব দেবে তার আগেই সিলিং থেকে ওই বিশাল আকার সাপটা বাইরে বেরিয়ে এসে তার চোখের সামনে থেকে তাকে ওপরে টেনে তুলে নেয়। এটা ওই মনস্টারটাই ছিল যেটা ওই দ্বীপে ছিল, যেটাকে দেখে এখানকার সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় আর হুড়োহুড়ি করে এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু ইয়ং আর লি মাথা ঠান্ডা রেখে কাজ করে আর ওখান থেকে যতজনকে সম্ভব তাদের সাথে নিয়ে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গার দিকে বেরিয়ে পড়ে। এখানকার সব জায়গায় শুধু সাপ আর সাপই দেখা যাচ্ছিল, যেগুলোকে ওই সায়েন্টিস্ট ওই দ্বীপের গর্তে ফেলেছিল। এখানে ইয়ং ওই সাপগুলোকে সরানোর জন্য তার হাতে একটা কুড়ুল তুলে নেয় আর ধীরে ধীরে তাদের রাস্তা পরিষ্কার করে সামনে এগিয়ে যায়। আর তারা একটা ক্যাবিনের সামনে চলে আসে, কিন্তু সুরক্ষিত ওই ক্যাবিনের ভিতরে একজন বড় লোক ভিতর থেকে দরজা আটকে রেখেছিল। বাইরে তারা সবাই দাঁড়িয়ে কান্নাকাটি করে তাকে দরজা খুলতে বলছে, কিন্তু ওই ধনী লোকটা তাদের কারোর কথাই শোনে না। আর তার কিছুক্ষণ পরেই ওই ঘরের ভেন্টিলেটর থেকে অনেকগুলো ছোট ছোট বিষাক্ত সাপ ওই ঘরের ভিতরে ঢুকে পড়ে আর ওই সবগুলো সাপ মিলে ওই লোকটাকে ঘরের ভিতরেই চিবিয়ে খেয়ে ফেলে। দরজার বাইরে দাঁড়িয়ে তারা সবাই শুধু ওই লোকটার চিৎকারের আওয়াজ শুনছিল। এরপর ইয়ং তাদের সবাইকে নিয়ে ইঞ্জিন রুমের দিকে যাওয়ার চেষ্টা করে। ওখানে গিয়েই তাদের সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হয়, যে তার ছোট্ট নাতনিকে সুরক্ষিত একটা জায়গায় লুকিয়ে রাখতে চাইছিল। এটা দেখে ইয়াং তাকেও সাহায্য করবে বলে ঠিক করে। আর এসবের মধ্যে ইয়াং আরও একটা জিনিস লক্ষ্য করে, যে যখনই এখানে ওই সাপগুলো তাদের ওপর আক্রমণ করছে, আসলে ওই সাপগুলো তাদেরকে দেখতে পাচ্ছে না, শুধু তাদের আওয়াজ এবং উত্তেজনা অনুভব করে তাদের ওপর আক্রমণ করছে। এটা বোঝার সাথে সাথেই সে ইশারা করে তাদের সবাইকে বলে দেয় যে একদম চুপচাপ শান্ত থাকো, যার পর তারা সবাই একদম নড়াচড়া বন্ধ করে দেয় আর ওখানকার মেশিনের পিছনে লুকিয়ে থাকে। এমনকি তারা তো নিজেদের শ্বাস অবধি আটকে রেখেছিল।
এরই মধ্যে বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ এই রুমের ভিতরে চলে আসে, যেটা ঠিক তাদের সামনেই দাঁড়িয়েছিল আর তাদের উত্তেজনা অনুভব করার চেষ্টা করছিল। কিন্তু তারা কেউই যখন কোনো সাড়া শব্দ দেয় না, তখন ভয়ানক ওই সাপটা ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঠিক তখনই ওখানে থাকা একটি মেয়ের ব্যাগে ফোন বেজে ওঠে, আর সাথে সাথেই ভয়ানক ওই সাপ রেগে গিয়ে ওই আওয়াজের দিকে আক্রমণ করে দেয়। কিন্তু কোনো রকমে তারা সবাই তাড়াহুড়ো করে ওই সাপকে বিভ্রান্ত করে ওখান থেকে একটা সুরক্ষিত জায়গায় চলে যায়। তারা সবাই অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজারের ভিতরে ঢুকে পড়েছিল। ভিতর থেকে তারা ওই মজবুত গেট আটকে দেয়। ভয়ানক ওই সাপটা বাইরে থেকে তাদেরকে আক্রমণ করার জন্য ওই গেটের মধ্যে জোরে জোরে বাড়ি দিচ্ছিল, যেই জন্য সম্পূর্ণ ওই জায়গাটাই কেঁপে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই ওই মজবুত গেটে ফাটল ধরে যায়, কিন্তু ওই গেট ভাঙে না। আর এভাবেই আপাতত এদের সবার প্রাণ বেঁচে যায়। এর কিছুক্ষণ পর যখন সবকিছু শান্ত হয়ে যায়, তখন তাদের মনে হচ্ছিল যে হয়তো ওই ভয়ানক সাপগুলো এখান থেকে চলে গেছে। কিন্তু এখন তারা সবাই আরও একটা সমস্যায় পড়ে গেছিল। তারা যেই জায়গাটায় ছিল সেই জায়গাটায় একদমই সুরক্ষিত ছিল না, কেননা এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর তারা সবাই যদি এখান থেকে তাড়াতাড়ি বাইরে বেরোতে না পারে, তাহলে এখানেই ঠান্ডায় জমে তারা মারা যাবে। তারা সবাই ভাবতে শুরু করে যে এখন কি করা যায়। তখনই ইয়ং লক্ষ্য করে যে তাদের গ্রুপের একজন ছেলেকে ওই বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে। এই মুহূর্তে তাদের কাছে এর কোনো ওষুধও ছিল না, আর তাড়াতাড়ি যদি কোনো ওষুধ না পাওয়া যায় তাহলে এই ছেলেটা এখানেই মারা যাবে। তারা আশেপাশে খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। ইয়ং বুঝে যায় যে তারা খুব বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, তাই সে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের সবাইকে বলে যে আমি এখান থেকে বাইরে বেরিয়ে ওই সাপগুলোকে বিভ্রান্ত করব, যাতে অন্যান্য সবাই এখান থেকে পালাতে পারে। এটা শুনেই তার বন্ধু জুহু তাকে এমনটা করা থেকে আটকায়। এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল কি এরই মধ্যে ঘায়েল হয়ে থাকা ওই ছেলেটা দৌড়ে গিয়ে গেট খুলে দেয় আর একটা লোহার টুকরো নিয়ে দেয়ালে বাড়ি দিতে শুরু করে। যেই আওয়াজ শুনে বাইরে থাকা ওই সাপটা তার ওপর গিয়ে আক্রমণ করে দেয়, আর এই সুযোগেই তারা সবাই পিছন দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। ওই ছেলেটা তাদের সবার প্রাণ বাঁচানোর জন্য এমনটা করেছিল, কেননা সে বুঝে গেছিল যে এখন আর সে বাঁচবে না, তাই সে তাদের সবার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবন বলিদান দিয়ে দেয়। আর অন্যান্য সবাই ফ্রিজের বাইরে বেরোনোর সাথে সাথেই সে ভিতর থেকে গেট আটকে দেয়। এটা দেখে ইয়ং এর মন ভেঙে যায় আর তার ভীষণ রাগ হচ্ছিল। যাই হোক, এরপর তারা সবাই ক্যাপ্টেনের ব্রিজের দিকে যেতে শুরু করে, কিন্তু ওখানে পৌঁছে তারা দেখে যে ক্যাপ্টেন তো আগে থেকেই মরে পড়ে আছে আর জাহাজও এক জায়গায় থেমে আছে। এখন যে কোনো ভাবে তাদেরকে এই জাহাজ চালিয়েই এখান থেকে বাইরে বেরোতে হবে। তখনই লি বলে ওঠে যে আমি এই জাহাজ চালাতে পারি। আর যেই সে ওই জাহাজের ইঞ্জিন স্টার্ট করে, ঠিক তখনই ওই জাহাজে জোরদার এক ঝটকা লাগে আর ব্রিজের ভিতরে দাঁড়িয়ে তারা সবাই বাইরে তাকিয়ে দেখে যে জল থেকে ভয়ঙ্কর এক দৈত্যাকার সাপ তাদের এই সম্পূর্ণ জাহাজটাকে পেঁচিয়ে ধরে বাইরে দাঁড়িয়েছিল, যেটার ওপর এক্সপেরিমেন্ট করা হচ্ছিল, যেটার আকার এতটাই বড় ছিল যে ওটা এই সম্পূর্ণ জাহাজটাকেই ঢেকে ফেলেছিল। আর ওটা তার বিশাল আকার মুখ খুলে ভয়ানক গর্জন করে ওঠে। ভিতরে দাঁড়িয়ে এটা দেখে ইয়ং আর জুহু তাকে আটকানোর জন্য বাইরে চলে যায়, কিন্তু ভয়ঙ্কর ওই সাপটার আকার তাদের ধারণার চেয়ে অনেক বেশি বড় ছিল, যেটা দেখে ইয়ং বুঝে যায় যে এখন আর কোনোভাবেই তারা এই জাহাজটাকে বাঁচাতে পারবে না। তাই সাথে সাথেই সে তাদের সবাইকে লাইফ বোটে বসতে বলে। সবাই তার কথা মতো এমনটা করতে শুরু করে, যেখানে ইয়ং পিছিয়ে গিয়ে এই সম্পূর্ণ জাহাজে কেরোসিন ঢেলে দিচ্ছিল। সে ঠিক করেছিল যে সে এই সম্পূর্ণ জাহাজটাই জ্বালিয়ে দেবে। এদিকে লি সবাইকে নিয়ে লাইফ বোটে বসে সমুদ্রে বেরিয়ে পড়ে। তারা সবাই এখানে দাঁড়িয়ে ইয়ং এর আসার অপেক্ষা করছিল। তারা ভাবছিল যে ইয়ং অবশ্যই ওখান থেকে বেরিয়ে তাদের লাইফ বোটে আসবে, কিন্তু তখনই ওই জাহাজে জোরদার এক বিস্ফোরণ হয়। তারা সবাই দূরে লাইফ বোটে বসে এটা দেখছিল, যেখানে এখন ওই সম্পূর্ণ জাহাজটাতেই আগুন লেগে গেছে। একটা সময় তো তারা সবাই আশা হারিয়েই ফেলেছিল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ইয়ং আবার ওই জল থেকে বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে তাদের সবার আত্মায় জল আসে। শেষমেশ যে কোনোভাবে সে ওই লাইফ বোটে চলে এসেছিল। এখানে এসেই সে জ্ঞান হারিয়ে ফেলে আর তারা সবাই তাকে টেনে বোটে তুলে নেয়। দূরে ওই জাহাজ আগুনে দাউ দাউ করে জ্বলছিল। পরের দিন সকালে তাদের এই লাইফ বোট একটা দ্বীপের কাছে চলে আসে। কিছুক্ষণ পরেই ইয়ং এর জ্ঞান ফিরে আসে আর সে তাদের সবাইকে জাগায়, যার পর তারা সবাই ওই দ্বীপের ভিতরে যেতে শুরু করে। কিন্তু এখানে এসেও তারা সবাই সুরক্ষিত ছিল না আর তাদের সবার মনে আরও একটা ভয় ঢুকে যায়। তারা সমুদ্রের ওই ভয়ানক সাপের হাত থেকে তো বেঁচে ফিরে এসেছিল, কিন্তু এখন তাদের সামনে হাজারো মনস্টার ছিল।
এমন মনস্টার যেটা মানুষকে আস্ত খেয়ে ফেলতো। ঠিক তখনই একটি মেয়ের ওখানে থাকা একটা পাথরে হোঁচট লাগে, আর সাথে সাথেই ওই পাথর নড়াচড়া করে ওঠে। আসলে যেগুলো কোনো পাথর ছিল না, ওগুলো তো ছিল এক একটা দৈত্যাকার পোকা। তখনই অচানক একটা পাথরের ভিতর থেকে একটা পোকা লাফিয়ে বাইরে বেরিয়ে আসে, আর তাদের সামনে থেকে একটি মেয়েকে আস্ত মুখে ঢুকিয়ে নিয়ে আবার তার গর্তে ঢুকে যায়। এতক্ষণে অন্যান্য সব গর্ত থেকেও অনেকগুলো পোকা বাইরে বেরিয়ে পড়েছিল, যেগুলো একের পর এক তাদের সবার ওপর আক্রমণ করেই যাচ্ছিল। এমন পরিস্থিতি দেখে কিছুক্ষণের মধ্যেই ইয়ং বুঝে যায় যে আসলে এই পোকাগুলো দেখতে পারে না, গন্ধ শুকে আক্রমণ করে। আসলে প্রথমে যেই মেয়েটি ওই পোকার গর্তের পাথরে হোঁচট খেয়েছিল তার গায়ে আগে থেকেই আঘাত লেগেছিল, আর ওই গন্ধ শুকেই এই পোকাগুলো জেগে উঠেছিল। এমনকি ইয়ং এখন এটাও বুঝে যায় যে ওই পোকাগুলো আওয়াজ শুনতে পারে, তাই সে তাদের সবাইকে ধীরে ধীরে চুপি চুপি এখান থেকে এগোতে বলে, যার পর কোনো রকমে তারা সবাই ওখান থেকে বাইরে বেরিয়ে আসে আর ঘন বনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই তারা ওখানে একটা সাপ্লাই ক্যাম্প দেখতে পায়, যেটাকে কোনো আর্মি ক্যাম্প মনে হচ্ছিল। ওই ঘরগুলোর ভিতরে অনেক বোমা বারুদ এবং অনেকগুলো বন্দুকও ছিল। নিজেদের সুরক্ষা করার জন্য তারা ওখান থেকে কয়েকটা বন্দুক তুলে নেয়। ওখানেই তারা একটা ওয়াকি টকিও পায়, যেটার মাধ্যমে তারা সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু ওতে তো সিগন্যালই ছিল না। যার পর অনিচ্ছা সত্ত্বেও তাদের সবাইকে আবার সামনের দিকে রওনা দিতে হয়। আর কিছুটা দূরে এগিয়ে যাওয়ার পরেই অচানক তাদের সামনে চলে আসে বিশাল বড় একটা মাকড়সা। ওখানে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে তো তারা সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই ওই মাকড়সা তার বিশালাকার পা দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা একজন লোকের ওপর আক্রমণ করে, যেটা ওই লোকটার শরীরে বিঁধে যায়, আর এক ঝটকাতেই সে ওই লোকটাকে খেয়ে ফেলে। এটা দেখে তো তারা সবাই খুব বেশি ভয় পেয়ে যায়, আর তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে পালানোর চেষ্টা করে। এরই সাথে তারা কয়েকজন একসাথে মিলে ওই রাক্ষুসে মাকড়সার ওপর গুলি চালাচ্ছিল। এমনকি বোম দিয়ে আক্রমণ করার পরেও তারা ওই মাকড়সার কিছুই করতে পারে না। ঠিক তখনই ওই মাকড়সা ওই বাচ্চা মেয়েটির ওপর আক্রমণ করতেই যাচ্ছিল, যেটা দেখে তার ঠাকুর দাদা লাফিয়ে তার সামনে এসে তার প্রাণ বাঁচায়। আর শেষমেশ তারা সবাই কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর সামনে চলে আসে, আর তারা ওই বিল্ডিং এর ভিতরে ঢুকে যায়। এখানে জানা যায় যে এটা ওই ল্যাবরেটরি ছিল, যেই রিসার্চ সেন্টারটা কাহিনীর শুরুতে দেখানো হয়েছিল। এখন ওই বিল্ডিং এর ভিতরে ঘুটঘুটে অন্ধকার এবং সবকিছুর ওপর ধুলো জমে গেছিল। দেয়ালে বিভিন্ন রকম সাপের ছবি লাগানো ছিল, আর ওখানেই অনেকজন সায়েন্টিস্টের পচে গলে থাকা শরীর পড়েছিল। তখনই অচানক ওখানকার লাইট জ্বলে ওঠে, যেটা দেখে ইয়ং চমকে যায় যে লাইট কে জ্বালালো। তারা কেউই তো এটা জানে না যে এখানকার লাইটের সুইচ কোথায় আছে। তাদের সবার এই সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই এখানে কেউ আছে যে তাদের সাথে এমন খেলা খেলছে। সে সবার দিকেই সন্দেহের নজরে দেখতে শুরু করে। যাই হোক, এরপর তারা সবাই ক্লান্ত হয়ে এখানে একটু বিশ্রাম নেবে বলে ঠিক করে, আর ওখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু একজন লোক ঘুমায় না, আর সে ওখানকার ল্যাবে হাঁটাচলা করতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল যে সে ওখানে কিছু খুঁজছে। সে দেয়ালে থাকা একটা পোস্টার সরায়, আর তার পিছন থেকে একটা ডায়েরি বাইরে বের করে। আর এখানেই জানা যায় যে এই লোকটা আর অন্য কেউ না, বরং ডক্টর কিউই ছিল। আসলে সে মারা যায়নি, সে তো শুধু মারা যাওয়ার নাটক করেছিল, আর এখন সেই এদের সবাইকে ওই জাহাজে করে এখানে নিয়ে এসেছিল। এমনকি ওই জাহাজের পাইলটকেও সেই হত্যা করেছিল, যাতে সে তাদের সবাইকে এই দ্বীপে নিয়ে আসতে পারে। এখানেই আমরা এটাও জানতে পারি যে আসলে সে ওই সব সাপগুলোকে মেরে ফেলতে চাইছিল না, কেননা সেই ওই সাপগুলোকে তৈরি করেছিল। ওখানে ইয়ংকে দেখানো হয় যে একটু ভিতরে এগিয়ে গেলে সে ওখানেই একটা গুহার মতো জায়গা দেখতে পায়। সে দেখে যে ওখানেই ওই দৈত্যাকার মিউটেড সাপটা বসে আছে, যেটা ওই জাহাজের জ্বলন্ত আগুন থেকেও বেঁচে গেছিল। ওই সাপটা জানতো যে ইয়ংই তার ওপর ওই আক্রমণটা করেছিল, তাই সে এখন ইয়ং এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ওপর আক্রমণ করে দেয়। ঠিক তখনই জুহু, যে তার জিগরি দোস্ত ছিল, সে লাফিয়ে তাদের মাঝখানে চলে আসে, যাতে ইয়ং এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটু সুযোগ পায়। সে তার পাশে থাকা সরু একটা সুড়ঙ্গে ঢুকে পড়ে। এটা দেখে ওই সাপটা তার ওপর আক্রমণ করতে গেলে তার ধাক্কায় ওখানকার পাথর ভেঙে ওই সুড়ঙ্গের পথ বন্ধ হয়ে যায়। ওখানেই জুহু ওই সাপটার সঙ্গে ওখানেই আটকা পড়ে গেছিল। এটা দেখে ইয়ং কাঁদতে শুরু করে, কেননা তার এমনটা মনে হচ্ছিল যে তার বন্ধুকে ওই সাপটা খেয়ে ফেলেছে। এখানেই লি ইয়ংকে শান্ত করে, আর ঠিক তখনই ওখানে থাকা তাদের ওয়াকি টকি বেজে ওঠে। আসলে তারা যেই রেস্কিউ টিমের কাছে সাহায্য চেয়েছিল, ফাইনালি তাদের কাছ থেকে রিপ্লাই এসেছিল যে কাল সকালে তাদেরকে বাঁচানোর জন্য এখানে একটা রেস্কিউ টিম চলে আসবে, যেটা শুনে তারা সবাই ভীষণ খুশি হয়।
কিন্তু ওখানেই আমরা ইয়ংকে দেখি যে তার চোখে না আছে কোনো খুশি আর না আছে কোনো জল, শুধু ছিল প্রতিশোধের আগুন। তখনই সে বলে ওঠে যে যতক্ষণ অবধি আমরা ওই মনস্টার সাপটাকে মেরে না ফেলছি ততক্ষণ অবধি আমি এখান থেকে যাব না। সে এখন জুহু এবং অন্যান্য সবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে একটা প্ল্যান বানায় আর ওই প্ল্যান অনুযায়ী তাদের সবাইকে এক একটা করে কাজ দিয়ে দেয় যাতে তারা সবাই মিলে ওই ভয়ানক মনস্টার সাপটাকে মারতে পারে। কিন্তু তখনই ডক্টর কিউ তার আসল রূপ দেখিয়ে দেয়। তারা সবাই যখন প্ল্যান মতো কাজে লেগে গেছিল তখনই ডক্টর কিউ একটা ছুরি নিয়ে ইয়ং এর ওপর আক্রমণ করে দেয় যাতে সে তার নিজের তৈরি করা ওই দৈত্যাকার মিউটেড সাপটাকে বাঁচাতে পারে। কিন্তু ইয়ংও তো ছিল একজন ফাইটার, সে লাথি মেরে তাকে দূরে ছিটকে ফেলে দেয় আর তাকে আহত করে ফেলে। কিন্তু তবুও সে হাসতে শুরু করে আর বলে ওঠে যে তাদের সবার এখানে আসা তারই প্ল্যান ছিল। সে এটাও বলে দেয় যে ওই দৈত্যাকার মিউটেড সাপটাকে সেই তৈরি করেছে। তার এসব কথা বলতে বলতেই তার পিছনে ওই সাপ এসে দাঁড়া হয়। ডক্টর কিউ এর এমনটা মনে হচ্ছিল যে সেই ওই সাপটাকে তৈরি করেছে, তাই সে তার সাথে কথা বলতে পারবে আর সে তাকে কন্ট্রোল করবে। এক মুহূর্তের জন্য তো ভয়ানক ওই সাপটাও তার পিছনে এসে থেমে যায়, কিন্তু তার পরের মুহূর্তেই ডক্টর যেই সাপটাকে তৈরি করেছিল সেই সাপটাই তাকে আস্ত গিলে ফেলে। তারপর ওই সাপ ইয়ং এর পিছু নিতে শুরু করে। ইয়ংও পালাতে পালাতে ওই জায়গায় চলে যায় যেই জায়গায় ওই সব অসংখ্য দৈত্যাকার পোকা ছিল। ওই জায়গায় পৌঁছেই সে ওখানে একটা রক্তের বোতল ছুঁড়ে ভেঙে ফেলে, যেটার গন্ধ পেয়ে সাথে সাথেই ওখানে থাকা মাটির নিচ থেকে সবগুলো পোকা বাইরে বেরিয়ে আসে। আর যেই ওই মিউটেড সাপ ইয়ংকে গিলে ফেলতেই যাচ্ছিল ঠিক তখনই ইয়ং একটা দড়ি ধরে ঝুলে দূরে সরে যায় আর ভয়ানক ওই মিউটেড সাপ সোজা গিয়ে পড়ে ওই বিশালাকার পোকাগুলোর মধ্যে, যেখানে সাথে সাথেই ওই ভয়ানক পোকাগুলো সাপের ওপর আক্রমণ করে দেয়। আর ভয়ানক ওই দৈত্যাকার সাপ এই সব পোকার মধ্যে পড়েই শেষ হয়ে যায়, যেখানে এই সব অসংখ্য পোকা একসাথে তার ওপর আক্রমণ করে দিয়েছিল। সে অনেক জোর লাগিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ওখান থেকে একটু নড়তেও পারে না। আর শেষমেশ এই সবগুলো পোকা মিলে তাকে ওখানেই শেষ করে ফেলে। যার পর পরবর্তী দৃশ্যে দেখি যে পরের দিন সকাল হচ্ছে, যেখানে ইয়ং, লি এবং বেঁচে থাকা অন্যান্য সবাই সমুদ্রের পাশে ঘুরে বেড়াচ্ছে। ওখানে দাঁড়িয়েই তারা দূর থেকে একটা রেস্কিউ শিপ এগিয়ে আসতে দেখে, যেটা দেখে সবার মনেই স্বস্তি ফেরে। যদিও এখন তারা সবাই অনেক আহত এবং ক্লান্ত হয়েছিল, কিন্তু তবুও তারা এখন অনেক খুশি ছিল। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই অসাধারণ কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কাহিনীটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অন করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।